সিটের স্ক্যানারে দেবরাজ গ্যাং, তোলাবাজি তদন্তে সিটের স্ক্যানারে 30 জনপ্রতিনিধি। আজই বাগুইহাটি থানায় 3 প্রাক্তন কাউন্সিলরকে তলব। আগে গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, সিন্ডিকেট, ভয় দেখানো, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। সে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি, তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। এবার সিটের স্ক্যানারে দেবরাজ গ্যাং। আজই বাগুইহাটি থানায় 3 প্রাক্তন কাউন্সিলরকে তলব। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই মুহূর্তে সিটের নজরে কারা কারা রয়েছেন? ইতিমধ্যে বাগুইহাটি থানায় 3 জনকে কাউন্সিলর তাদেরকে তলব করা হয়েছিল, প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকে, এবং এই তোলাবাজি মামলায় তারা প্রত্যেকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। একদিকে সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, যিনি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মনীষ মুখার্জি রয়েছে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কিন্তু এই তোলাবাজি মামলায় তিনি কিন্তু তারও অভিযোগের নাম রয়েছে, যদিও তিনি এখনো গ্রেপ্তার হননি, তিনি পলাতক রয়েছেন। মাইকেল লস্কর থেকে শুরু করে অন্যদিকে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ রতন মীরা, এই প্রত্যেককে ইতিমধ্যে তলব করা হয়েছে। তার কারণ দেবরাজ চক্রবর্তী তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং সেই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো বেশ কিছু তথ্য জানতে চায়। দেবরাজ চক্রবর্তী যেসব তোলাবাজির মামলা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে টাকা তোলা থেকে শুরু করে তাদের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়েছিল। তোলাবাজি মামলায় বেশিরভাগ এই কাউন্সিলর তারা গ্রেপ্তার হয়েছেন, পরবর্তী ক্ষেত্রে জামিনে তারা মুক্ত হয়। পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর আরো লিঙ্ক পাওয়ার জন্য যেহেতু তারা ঘনিষ্ঠ ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে তাদেরকে তলব করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেবরাজ চক্রবর্তী সম্পর্কিত আরো তথ্য পেতে চায়। সেই কারণে তলব করা হয়েছে এবং তারা আসবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বলে এমনটাই সিট সূত্র খবর। সঙ্গে থাকো অনুপ। আগেই জালে দেবরাজ ঘনিষ্ঠ 4 প্রাক্তন টিএমসি কাউন্সিলর, এবার দেবরাজের ঘনিষ্ঠ আরো 3 প্রাক্তন কাউন্সিলরকে নোটিশ। সবকটা কাউন্সিলরই আছে, তারা টাকা দিয়ে টিকিটটা পেয়েছিল, টিকিট পাওয়ার পর টাকা তুলে দেবরাজকে দিয়েছে, কোনো কিছু ফ্রিতে হয়নি। সবকিছু পিছনে ইনভলভমেন্ট আছে। ওখানে যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে, দুটো প্ল্যান চলতো রাজাহাট গোপালপুরে, যে বলা হতো বিএমসি প্ল্যান চাই না টিএমসি প্ল্যান চাই। টিএমসি প্ল্যান হচ্ছে পুরনো রাজাহাট গোপালপুরের পুরনো প্ল্যান। যখন মিউনিসিপ্যালিটি ছিল তখন তাপস চট্টোপাধ্যায় সাইন করে প্ল্যানগুলো পাস করে হইতো, মানে বছর 2 আগেও বেরিয়েছে। তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার। দেবরাজের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজির কারবার, কোম্পানি খুলে কি তোলাবাজির কারবার? দেবরাজকে জেরায় নয়া কীর্তির হদিশ, জেরা করে ডিসি গ্লোবালের হদিশ পেয়েছে সিট। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই ডিসি গ্লোবাল কোম্পানি কিসের কোম্পানি, কি কাজ করতো, কবে খোলা হয়েছিল এবং এই কোম্পানির মাধ্যমে দুর্নীতি কিভাবে হতো? এখনো পর্যন্ত সিটের হাতে কি কি তথ্য আছে? দেবরাজ চক্রবর্তীকে সিটের পক্ষ থেকে বারবার কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গতকালও 1 ঘন্টার বেশি যেমন জিজ্ঞাসাবাদ, পরবর্তী ক্ষেত্রে আরো 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দেখা হচ্ছে 2015 সালে ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং যার রেজিস্ট্রেশন অফিস বলা হয়েছিল আলাদা করে কোনো ঠিকানা, তার যে বাসস্থান সেখানে কিন্তু অফিস বলা হয়েছিল এবং সেখানে থেকেই এই ঠিকানা ব্যবহার করা হয়েছিল। এই কোম্পানি মালিক হিসাবে দেখানো হয়েছিল দেবরাজ চক্রবর্তীর বাবা মৃত তার তরুণ কুমার চক্রবর্তীকে। এবং ডিসি গ্লোবাল কোম্পানি যেটা কনস্ট্রাকশন কোম্পানি, যার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন সম্পর্কিত তথ্য একাধিক পেয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে অফিস করা হয়েছিল সেখানে নির্দিষ্ট কোনো সেটআপ ছিল না, কিন্তু বাসস্থানের ঠিকানা সেটাই কিন্তু অফিস বলে চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে যার ঠিকানা তার বাবার নাম কিন্তু ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেত্রে দেখা যায় যে একাধিক বিষয় নিয়ে দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোম্পানির যে তথ্য বা দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 2015 সালে এই ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং দেবরাজ চক্রবর্তীর একাধিক যে ফ্ল্যাটে যখন তল্লাশি করা হয়েছিল সেখানে যখন 5টি ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পায়, যখন সেগুলো দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এই ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমে কিন্তু লেনদেন হয়েছিল এবং যে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে বিপুল পরিমাণে কিন্তু সেভাবে কোনো টাকা নেই। কিন্তু গত মে মাস অর্থাৎ ভোটের আগমনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 লক্ষ টাকা ট্রানজাকশন করা হয়েছিল। এরকম বিপুল পরিমাণে তথ্য পাওয়া যায় ল্যাপটপ বা বাড়িতে যখন তল্লাশি করা হয় স্থান থেকে, এবং সেখানেই কিন্তু তা নিয়ে দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করা হয়। আর জিজ্ঞাসাবাদে এই সমস্ত তথ্য যেমন তারা পাচ্ছে, অন্যদিকে যে সমস্ত ল্যাপটপ উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে, সেখান থেকে দেখে কিন্তু আরো বেশ কিছু তথ্য মিলেছে। সেগুলো ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিক তারা জানতে চায়। বেশ, ধন্যবাদ অনুপ। প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর পিএ, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনীতিতে উত্থান নাকি অর্থনীতিতেও। অভিযোগ, গত 15 বছরে কয়েকশো কোটির মালিক দেবরাজ চক্রবর্তী। উল্কার গতিতে উত্থান, পালা বদলের পর শ্রীঘরে।
বাবা রাজনীতি করতেন, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে মানুষ। লেখাপড়ার পাঠ শেষ করে তাই নিজেও হাঁটা দিয়েছিলেন সেই পথেই। একনিষ্ঠ কর্মী, সেখান থেকে দাপুটে নেতা। স্ত্রী প্রাক্তন বিধায়ক। বাগুইআটির রাজপথ জানে দেবরাজ চক্রবর্তীর উত্থানের কথা। 2011 সাল, তৃণমূল সবে ক্ষমতায়। পূর্ণেন্দু বসু তখন কৃষিমন্ত্রী। সে সময় তাঁর আপ্তসহায়ক ছিলেন দেবরাজ চক্রবর্তী। 2013 সালে বিধাননগর পুরসভায় উপনির্বাচন হয়। সেই ভোটে নাকি লড়তে চেয়েছিলেন দেবরাজ, কিন্তু টিকিট পাননি। 2015 সালে রাজারহাট গোপালপুর ঢুকে যায় বিধাননগর পুরসভার মধ্যে। পুরো ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন দেবরাজ। ছেড়ে দেন পূর্ণেন্দু বসুর আপ্তসহায়কের কাজও। তৃণমূল ছেড়ে তখন কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। সেবার ভোটের দিনই দেবরাজকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। জেলবন্দি অবস্থাতেই ভোটে লড়েন, জেতেন, জামিন পেয়ে কাউন্সিলরের শপথ নেন। কংগ্রেসের টিকিটে জিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোটে জিতেই ফেরেন তৃণমূলে। সময় যত যায় রাজনীতিতে ওজন বাড়ে দেবরাজের। মিতভাষী দেবরাজ হয়ে ওঠেন দাপুটে নেতা। এবার ময়দানে তার গায়িকা স্ত্রী অদিতি মুন্সি। 2021 বিধানসভা ভোট। রাজারহাট গোপালপুর কেন্দ্রে পূর্ণেন্দু বসুর পরিবর্তে তৃণমূল টিকিট দেয় অদিতিকে। এককালে পূর্ণেন্দু বসুর পিএ ছিলেন দেবরাজ। সে সময় পূর্ণেন্দুর কাছে দরবার করেও নাকি কাউন্সিলরের টিকিট পাননি তিনি। মাঝে কয়েকটা বছর সেই পূর্ণেন্দুর আসনেই প্রার্থী হন দেবরাজের স্ত্রী। অনেকে বলেন এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2022 সালে ভোটে জিতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদ হন দেবরাজ। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূলের সভাপতিও হন। একাধিক বিতর্কে নামও জড়িয়েছে দেবরাজের। একাধিক অভিযোগ উঠেছে তার নামে। 21-এর বিধানসভা ভোটের পর প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের মামলায় নাম জড়ায় দেবরাজের। 2022 সালে এই মামলায় দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 2023-এর নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি এবং খুনের হুমকির অভিযোগ ওঠে। অনেকে দাবি করেন রাজনীতিতে দেবরাজের প্রভাব যত বেড়েছে পাল্লা দিয়ে তার সম্পত্তির বহরও বেড়েছে। অভিযোগ, দেবরাজের সম্পত্তির অঙ্ক নাকি কয়েকশো কোটির গণ্ডি পেরিয়েছে। সবই অবশ্য অভিযোগ। রাজ্যে পালা বদলের পর স্ক্যানারে বাগুইআটির দাপুটে যুব নেতা। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেও খারিজ হয়ে যায় সে আর্জি। এরপরই বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ। তোলাবাজি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তবে যেভাবে একের পর এক দুর্নীতিতে তার নাম জড়িয়ে যাওয়ার পরেও স্মিত হাসির অমায়িক ব্যবহারের ছেলে এলাকায় ঘোরাফেরা করতেন এবং তার রাজনৈতিক পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, তাতে তার সেই সময়কার রাজনৈতিক দলের একাংশের যে মাথায় হাত রয়েছে তা বুঝতে পেরেছিলেন স্থানীয়রা। ফলে চাইলেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলতে পারতেন না। ফলে এই সমস্ত এলাকার মানুষজনদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তাই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর রাজারহাট নিউ টাউন অঞ্চলে বুঝতে পারা যাচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। আরো একবার জানাই, তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির, কি খবর? দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে জুন মাসে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে যাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, তিনি আর কি ইস্তফা দিয়েছেন এবং তিনি তার যে ইস্তফাপত্র তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা তার ইস্তফা পত্রে কোথাও তিনি চেয়ারপারসন শব্দটিকে ব্যবহার করেননি, তিনি সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তিনি পাঠিয়েছেন। তুমি জানো যে 3 তারিখে তৃণমূল কংগ্রেসের কালীঘাটে একটি বৈঠক হয় 3রা জুন,
এবং সেখানেই চন্দ্রিমা ভট্টাচার্যকে তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তাকে দায়িত্ব দেওয়া হয়, রাজ্য সভাপতি করা হয়। এবং তার কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস কার্যত সম্পূর্ণভাবে দুটো ভাগে ভেঙে যায় এবং একটি যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বলে উল্লেখ করা হয়, অপর একটিকে উল্লেখ করাই হয় হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তরফ থেকে। এরই মধ্যে গত 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে যখন বৈঠক করা হচ্ছিল, সেখানে যখন জাতীয় কর্মসমিতি তারা তৈরি করেন, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তিনিও গিয়ে হাজির হন, উপস্থিত হন। এবং তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে তপসিয়াতে একটি বৈঠক হয়, যে বৈঠকে কাউন্সিলর যারা কলকাতা পুরসভার ছিলেন তারা প্রত্যেকে হাজির হন। তারাও সেখানেও তার পুত্রকে দেখতে পাওয়া যায়। ফলে দলের মধ্যে একটা প্রবল অসন্তোষ তৈরি হয়েছিল যে একদিকে তিনি রাজ্য সভাপতি, অন্যদিকে তার পুত্র যিনি কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি কি করে অন্য গোষ্ঠী যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন তাদের সাথে গিয়ে বৈঠক করছেন, সেখানে গিয়ে থাকছেন এবং তা নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূলের সূত্রে খবর গত সপ্তাহে আমরা দেখেছি যে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকের মধ্যেও এই প্রশ্নের সম্মুখীন তাদেরকে বারবার হতে হচ্ছিল। এমনকি দুদিন আগেও 21শে জুলাই প্রস্তুতি নিয়ে দক্ষিণ কলকাতাতে যে বৈঠক হয়, সেখানেও তিনি যখন মঞ্চে উপস্থিত ছিলেন তখনও অনেকে প্রশ্ন করতে শুরু করেন যে তিনি আগে সিদ্ধান্ত নিক যে তার পরিবারের সদস্যরা কোন দিকে থাকবে। এই অসন্তোষ তৈরি হতে শুরু করে, তারই মধ্যে দাঁড়িয়ে তার এই ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়া। তবে অনেকেই বলছেন যে গতকাল যখন তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের পার্টি অফিস সেটিকে ঘিরে যখন কার্যত লড়াই চলছিল এবং নব্য তৃণমূলের নেতারা সেখানে যখন পৌঁছে যান, তখন সেখানে রাজ্য সভাপতি হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য থাকা দরকার ছিল, তিনি তাদের সাথে কথা বলতে পারতেন। বা পরবর্তী সময়ে কুণাল ঘোষ সহ বাকি নেতারা যখন সেখানে পৌঁছলেন তখনও তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলতে পারতেন। এক্ষেত্রে রাজ্য সভাপতি তিনি সেখানে উপস্থিত ছিলেন না, ফলে একটা অসন্তোষ দলের মধ্যে তৈরি হতে শুরু করে। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার এই ইস্তফা দেওয়া বলে মনে করা হচ্ছে। এবং তিনি দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভাতে একাধিক গুরুত্বপূর্ণ সামনেছেন এবং তিনি উল্লেখও করেছেন তার যে ইস্তফাপত্রের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে সেখানে তিনি অন্যতম স্বাক্ষরকারী ছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট মেনটেন করার জন্য যে বিভিন্ন ব্যাংকগুলিতে রয়েছে, সেখানেও তিনি তার যে দায়িত্ব থেকে সেখান থেকেও তিনি অব্যাহতি নিয়ে নিয়েছেন। একই সঙ্গে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও তার নাম স্বীকৃত হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গিয়েছিল, সেখান থেকেও তিনি তার নামও তিনি সরিয়ে নিয়েছেন। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন পদে তিনি ছিলেন, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন পদে ছিলেন, সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন। আবির, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা এবং তিনি যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে কোনো কারণ উল্লেখ করেছেন? কি কারণে তিনি পদত্যাগ করলেন? এখনো পর্যন্ত তার যে চিঠি কথা জানতে পারা যাচ্ছে, সেখানে তিনি কোনো ধরনের কারণ তিনি সেখানে উল্লেখ করেননি। তবে তিনি যে দায়িত্বগুলো ছিলেন সেই দায়িত্বগুলো থেকে তিনি যে অব্যাহতি নিয়ে নিয়েছেন সেগুলোর কথা তিনি জানিয়েছেন। এবং তোমাকে শুরুতেই বললাম যে গত 3রা জুন কালীঘাটের একটি বৈঠকে এবং সেই বৈঠকেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বৈঠক থেকেই তার নাম উঠে আছে। এবং এরপরেও আমরা দেখেছিলাম যে বিধানসভাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম বর্ষিয়ান নেতা, যিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছেন, অশোক দেব, সেই অশোক দেবের তরফ থেকেও বলা হয়েছিল যে কি করে কারুর সাথে আলোচনা না করে তাকে সভাপতি করে দেওয়া হলো। ফলে একাধিক পুরনো নেতাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছিল, যদিও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তের মধ্যে এবং তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দায়িত্ব সামলাতেও দেখতে পাওয়া গিয়েছে। এবং এই 3 তারিখের পর যে জাতীয় কর্মসমিতিতে যাদের সদস্য করা হয়েছিল তাদের মধ্যে আমরা কাকে কাকে দেখলাম। এর আগে আমরা দেখেছি যে মালা রায় তিনি সরে দাঁড়িয়েছেন, সায়নী ঘোষ তিনি সরে দাঁড়িয়েছেন। এছাড়া যাদেরকে রাজ্যের কমিটিতে রাখা হয়েছিল বা জেলা সভাপতির যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা একের পর এক দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তাকে সর্বোচ্চ পদ দেওয়া হয়েছিল, রাজ্য সভাপতি। এবং প্রসঙ্গত তুমি জানো যে দায়িত্ব দীর্ঘদিন ধরে সুব্রত বক্সী তিনি সামলাতেন এবং গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ সুব্রত বক্সীকে দেখতে তার বাড়িতেও ভবানীপুরে গিয়েছিলেন এবং তারপরেই হচ্ছে পার্টি অফিসের সেই ঘটনা এবং আজকে কিছুক্ষণ আগেই তার তরফ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য যে এখনো পর্যন্ত চিঠির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো বিষয়ে উল্লেখ করেননি। চিঠির কপি তিনি হাতে পাওয়ার পর এই বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্তের কথা আজকে তিনি জানাতে পারেন। আবির, অবশ্যই এখানে তো প্রশ্ন উঠছেই, রাজ্যে পালাবদলের পর মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে যেভাবে ভরাডুবি হয়েছে তৃণমূল দলের এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী তার একে এক মমতাকে ছেড়েছে,
এবার তাহলে এই যে ইস্তফা, তারপরে তো প্রশ্ন উঠছেই, তাহলে কি এবার নব তৃণমূলে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য? এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি যে তিনি সেখানে তিনি নব্য তৃণমূলে তিনি যোগ দিচ্ছেন কিনা। তবে আমি তোমাকে শুরুতেই বলেছিলাম, যেহেতু তার ছেলে তিনি নব্য তৃণমূলে রয়েছেন এবং তার ছেলেকে দুদিনই, অর্থাৎ যেদিনকে প্রথম জাতীয় কর্মসমিতি তৈরি করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সেদিনকে তিনি হাজির হয়েছিলেন, ছবি তো দেখতে পাওয়া গিয়েছিল। আর দ্বিতীয় দিনও যখন তপসিয়াতে একটি বৈঠক হয়েছিল যেখানে কাউন্সিলররা যারা উপস্থিত ছিলেন তিনিও সেখানেও গিয়েছিলেন, অর্থাৎ তার সঙ্গে ঋতব্রত সন্দীপনদের যে সমস্ত ধরনের সংযোগ রয়েছে তা একদম বলাই বাহুল্য। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে সময় বা যে মুহূর্তে তিনি সরে দাঁড়ালেন তাতে তিনি যাবেন না এটাও বলা এখনই সম্ভব নয়। তার কারণ একাধিক জনকেই আমরা দেখছি যে তারা নব্য তৃণমূলের ক্ষেত্রে তারা পা বাড়িয়েছেন বা নব্য তৃণমূলের কাছেই তারা যাচ্ছেন। ফলে তিনিও যদি চলে যান তাতেও রাজনৈতিক দিক থেকে আশ্চর্য হওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সঙ্গে থাকো আবির, দর্শকদের আরো একবার জানাই, মমতার গুড গার্ল চন্দ্রিমার ইস্তফা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা, রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। ভোটে হারার পর রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমাকে, ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার দেওয়া হয় চন্দ্রিমাকে এবং তিনি তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপরই অবশ্যই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে নব তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য? আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির, তুমি যে কথার উল্লেখ করেছিলে গতকাল মেট্রোপলিটনে যে টান টান নাটকের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু রাজ্য সভাপতি পদে থাকা চন্দ্রিমাকে দেখা যায়নি কোথাও গিয়ে। গতকালকেই এই আশঙ্কা জোরালো হচ্ছে দলের মধ্যে একটা আরো একটা ক্ষোভ বাড়ছে, সেই আশঙ্কা কি গতকালই পাওয়া গিয়েছিল? গতকালকে তার আঁচ সে অর্থে পাওয়া না গেলেও আজকে সকাল থেকে সে আঁচ পাওয়া যাচ্ছে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফার ঘটনাটি জানাজানি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতারাই তারা বলতে শুরু করেছেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়িতে বসে তিনি যখন বৈঠক করছেন যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক সিনিয়র নেতারা রয়েছেন এবং মেট্রোপলিটনের পার্টি অফিসে যারা যখন দাবি করছেন ওটা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নেতাদের পার্টি অফিস বলে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা একাধিক জন সেখানে গিয়ে বসে তাদের যে সাংগঠনিক কাজ সেই সাংগঠনিক কাজ তারা করতে চান বলে তারা উল্লেখও করেছিলেন। তো তাহলে কেন রাজ্য সভাপতির তরফ থেকে যারা সেখানে প্রবেশ করলেন তাদের সঙ্গে কোনো কথা বলা হলো না? তারা বলছেন যে এরপরেও যখন তারা ভেতরে যখন প্রবেশ করেছেন তারপরেও সেখানে তার পৌঁছে যাওয়াটা উচিত ছিল একই সময়ের মধ্যে। তার কারণ তারাই দাবি করে এসছেন যে ওই পার্টি অফিস তাদের কাছে রয়েছে এবং তার আগেও তুমি দেখেছো যে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা দুজন প্রগতি ময়দান থানাতে গিয়ে তারা জানিয়েও এসেছিলেন যে এই পার্টি অফিস তারা চালাচ্ছেন, এই পার্টি অফিসের ক্ষেত্রে যাতে তাদের কোনো অসুবিধা তৈরি না হয়। তৃতীয়ত হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন ওই পার্টি অফিস ছেড়ে বেরিয়ে যান এই বাড়ির যিনি মালিক ছিলেন তার পুত্রকে দেখতে পাওয়া যায় যে বাড়িটি গেট বন্ধ তালা বন্ধ করে দিয়ে তিনিও সরে যান ওখান থেকে। তারপরে কুণাল ঘোষ সহ বাকিরা সেখানে পৌঁছন। তো এরকম একটা পরিস্থিতিতে তারা বলছেন যে রাজ্য সভাপতি তারও সেখানে গিয়ে পৌঁছানো উচিত ছিল, তিনিও সেখানে গিয়ে কথা বলতে পারতেন বা যে সমস্ত তাদের পুরনো নেতা কর্মীরা সেখানে হাজির হয়েছিল তাদের সঙ্গে তিনিও গিয়ে সেখানে থাকতে পারতেন, কিন্তু সেখান থেকে কেউ থাকেননি, তারাও কেউ সেখানে থাকেননি। ফলে এত কিছু ঘটনা ঘটে গিয়েছে এবং এত কিছু ঘটনা ঘটার পরেও কেন রাজ্য সভাপতি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তা নিয়ে অনেক একটু আগে সরব হতে শুরু করেছেন। ফলে এই সমস্ত কিছুর মিশেল তার এই ইস্তফা এটাই রাজনৈতিক মহল মনে করছে। আবির, এই যে ইস্তফা দিলেন চন্দ্রিমা, এরপর মমতা তৃণমূল কিংবা কালীঘাট তৃণমূল তাদের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে এই বিষয়ে এখনো? দেখো, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদের বক্তব্য যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠির কপি এসে পৌঁছয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে এটা এমন একটি ঘটনা ঘটেছে কারণ হচ্ছে রাজ্য সভাপতি যাকে করা হলো এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমি যেটা একটু আগে উল্লেখ করলে গুড গার্ল বলে পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কারণ তিনি নানা দায়িত্ব বিভিন্ন সময় ধরে সামলে এসছেন মন্ত্রিসভাতে ও সংগঠনের ক্ষেত্রে, তার সমস্ত পদ থেকে সরে যাওয়াটা কোথাও গিয়ে এখন কি সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিতে পারে বা নিতে চলেছে তা নিয়ে একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে তারা যেটা বলছেন যে শুধুমাত্র রাজ্য সভাপতির পদ ছাড়লে নামনটা নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে
বাকি যে দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ তিনি ইলেকশন কমিশনে অন্যতম অথরাইজড ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে সই করার দায়িত্বে যারা ছিলেন তার মধ্যেও চন্দ্রিমা ভট্টাচার্য অন্যতম ছিলেন। সেখান থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন এবং তুমি জানো যে এখান থেকে সরে দাঁড়ানো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি পরিস্থিতি চলছে এবং তা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তার মতো ব্যক্তিরও সেখান থেকে সরে দাঁড়ানো, সেটাতেও যথেষ্ট চাপের মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস। বেশ, আমরা এই খবরে নজর রাখবো। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা চন্দ্রিমার। ভোটে হারার পর রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমাকে। ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ছিল চন্দ্রিমার। এবার সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং অবশ্যই তারপর বড় প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নব তৃণমূলে দেখা যাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে?